আরেকটা ছোট্ট জিনিস জানার ছিল, সেটা আচ্ছা হলো বলেন। যদি আমরা সবাই ধর্মকে বিশ্বাস না করি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করি, তো আমি কিছুদিন আগে মসজিদের সামনে মানে মধু কিনতে গেছিলাম। তো ওনাকে বললাম যে আঙ্কেল, এটা কি অরিজিনাল মধু? তো উনি আমাকে বললেন, আখেরাত আছে না আমার, আমি কি ডুপ্লিকেট মধু বিক্রি করি, আমাকে একদিন মরতে হবে না? তো এই বিশ্বাস করে যারা ভালো কাজগুলো করতেছে, যে না আমার সৃষ্টিকর্তা আছে, একদিন কি আমার তার কাছে কৈফিয়ত দিতে হবে, তো তারা যদি সবাই মেনে নেয় যে আসলে সৃষ্টিকর্তা নাই, সেক্ষেত্রে তারা যদি এখন এই ভয়টা না পায় যে আমার তো এই জীবন, আমি যদি খুন করি 10টা, তা তো আমার কোনো বিচার হবে না, সেক্ষেত্রে আমি অন্যায় কাজগুলো করে যাই, এটা ঠিক হবে নাকি? যে ধরেন আমরা বিশ্বাস করতেছি না একজন আছে উপরে আমাদের বিচার করবে, এই ভয়ে আমরা ভালো কাজগুলো করতেছি, তো এইটা ঠিক হবে? এইটা আমরা একটু যদি ব্যাখ্যা করেন আচ্ছা কষ্ট করে। ঠিক আছে, আমি বলতেছি। ফারাজ ভাই, আপনি কি কিছু দেখাবেন? তাহলে আগে দেখেন। না, ওনাটা শেষ করে দেন, তারপরে দেখা গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ইয়া করি তাহলে। এয়ার ভাই, আপনি আমাদেরকে একটু বোঝান তো। কিছুদিন আগে একটা সমীক্ষা হয়েছিল, পিও রিসার্চ সেন্টার থেকে একটা সমীক্ষা হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে ধর্মপ্রবণ দেশ, মানে ঈশ্বরে বিশ্বাসী দেশগুলা কোনটা কোনটা, সেটার একটা সমীক্ষা হয়েছিল। সেখানে দেখা গেছে যে পৃথিবীর কিন্তু সবচেয়ে। আসিফ ভাই এখানে তো প্রিন্সেসের যুক্তি আছে ভাই। আপনি যেটা বলতেছেন যে পৃথিবীর সবচেয়ে করাপ্টেড দেশগুলোর মধ্যে হচ্ছে দিনী দিনী দেশগুলো সবার সবার আগে পৌঁছে আছে, কিন্তু এটা তো প্রিন্সেসের আছে, প্রিন্সেসের যুক্তি হচ্ছে এখানে। কিন্তু ভাই এটা তো ইসলাম দ্বারা অ্যালাউড না ভাই, ইসলামে তো এটা করতে বলে নাই। ইসলামের অ্যালাউড মুসলিমদের নাকি অ্যালাউড না, সেটা নিয়ে তো এখানে কথা হচ্ছে না ভাই। কথা হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস বা পরকালের ভীতি বা জান্নাত জাহান্নামের ভয়, এইটা কি জেনুইনলি মানুষকে পাপ থেকে বা অপরাধ থেকে বিরত রাখতে পারে কি পারে না, সেই জিনিসটা আমরা অ্যানালাইসিস করতেছি। কিন্তু ইসলামে কি তারপরে আছে? তো ভাই হালাল করে নেই। হ্যাঁ, ইসলামে এত কি বিরত হালাল আছে চালাতে পারবো হারাম না আছে, ভাই। সেটা নিয়ে এই মুহূর্তে কথা হচ্ছে না। তো এই মুহূর্তে কথা হচ্ছে যে ঈশ্বরের ভীতি বা আল্লাহ পিটাবে, এটা আসিফ ভাই আমার মাঝে মাঝে মনে হয় এগুলো ব্র্যান্ডের নিচে লিখে দিতে হবে, বুঝছেন, হাইলাইট করে লিখে দিতে হবে এই জায়গায় যে চুক্তিটা কিনে কিনে কথা হচ্ছে আসলে। কোন যুক্তিটা যেমন নিয়ে ফর কথা হচ্ছে? এক্সাম্পল আমি আমি রিসেন্টলি দেখলাম যে সে খুব কান্নাকাটি করতেছে যে আপনি প্রায় সময় হোলি আর্টিজানের ইয়েটা নেন, উদাহরণটা দেন যেখানে একটা প্রেগনেন্ট মহিলাকে এরকম করে হত্যা করা হয়েছিল। তো তার প্রতিবারই কথা, ভাই এটা তুই ইসলাম হালাল করে দেয়, তারপরও আসিফ মহিউদ্দিন কারো ইসলামের বিষয় বিষয় করার জন্য এটা নিয়ে আসে। মানে কি একটা অবস্থা ভাই, তার জ্ঞান বুদ্ধি লেভেল আসলে হাঁটু তলে। আচ্ছা ফারুক ভাই, আমি এটা শেষ করে নিই। ইয়ার ভাই, আমি আপনাকে সেই সমীক্ষাটা বের করে দেখাতে পারি। সেই সমীক্ষাটাতে দেখা গেছে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারতও ছিল লিস্টে, তবে একটু নিচে ছিল, ইরান, সৌদি আরব, এই দেশগুলা সবচেয়ে বেশি মানুষ ঈশ্বরে বিশ্বাস করে বা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে বা ধর্মে বিশ্বাস করে। এটার সাথে কি আপনি একমত? জি, সৌদি আরব, ইরান। জি আচ্ছা, বলেন। এবং ওই লিস্টে সবচেয়ে কম মানুষ ঈশ্বরে বিশ্বাস করে সেটার লিস্ট করা হয়েছে। সেটার ভিতরে দেখা গেছে যে সবচেয়ে লোয়েস্ট মানুষ, একের বিশ্বাস, বেশিরভাগ মানুষ ঈশ্বর ফিশ্বর পোষে না, মানে না, ধর্ম টর্ম পোষে না। এই দেশগুলোর ভিতরে কোন কোন দেশগুলো আছে আমি আপনাকে লিস্টগুলো বলতেছি। যেমন ধরেন, এক নম্বর হচ্ছে জাপান, ফিনল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফ্রান্স। তারপর হচ্ছে এই দেশগুলো হচ্ছে সবচাইতে বেশিরভাগ মানুষ একেবারে নাস্তিক টাইপের। বেশিরভাগ মানুষ চার্চে যায় না, চার্চে পৌঁছে না, চার্চ নিয়ে হাসাহাসি করে, যিশু ফিশু নিয়ে ঠাট্টা মশকরা করে, কার্টুন বানায়, কার্টুন ছবি একটা দেয়ালে টাঙ্গায় রাখে, যিশু আর আল্লাহরে নিয়ে ঠাট্টা মশকরা, ফাইজলামি ইত্যামি, মরিয়মরে নিয়ে ফাইজলামি ইত্যামি, মানে যা যাচ্ছে তাই অবস্থা। ধর্ম নিয়ে ধর্মের মানে পুন্দা লাল করে দেয়, ঠিক আছে? ধর্ম টর্ম কিছু, তারা বেশিরভাগ মানুষ ধর্ম টর্ম পুষে না। তো এই দেশগুলোর মানুষ তো বেশিরভাগই ধর্মহীন বা নাস্তিক বা অবিশ্বাসী। তো আপনার কথা যদি সত্য হইতো যে মানে ঈশ্বরের বিশ্বাসটা মানুষের নৈতিকতার ভিতরে কোনো একটা পরিবর্তন ঘটায়, আপনি বলেন তো ভাই, যে পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর লিস্টের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই দেশগুলোর নাম্বার কত? আপনি একটু বলেন তো ভাই। হ্যাঁ, তারা অবশ্যই আছে, তাদের নাম্বারের উপরে, সারিটা প্রথম দিকে হবে। উপরের বা- দিকে তো আছে নাকি ভাই? আল্লাহর রহমতে একের উপরের দিকে তো আছে নাকি? আচ্ছা, আর জি। আল্লাহর রহমতে যে নাস্তিক দেশ যেগুলো মনে করেন জাপানে আপনি গেছেন কিনা জানি না, আমিও যাই নাই। আমি শুনছি যে যদি একটা বাসে 5 সেকেন্ড লেট হয়, তাহলে ওইখানকার ড্রাইভার নাইমা আপনার একটা খাম ধরা দিবে, আপনাকে সরি বলবে, ভাই আমার জন্য আপনার 5 সেকেন্ড দেরি হয়েছে আজকে অফিসে যাইতে, আমি খুবই দুঃখিত, লজ্জিত। এটা বলে আপনাকে একটা মানে টোকেন দিয়ে দিবে যে আপনি আগামী 2 দিন ফ্রি বাসে যেতে পারবেন। আমি জার্মানি, ইউরোপের বিভিন্ন দেশে আমি ঘুরছি। ইউরোপের বিভিন্ন দেশে আমি যদি মনে করেন, ইউরোপে আমি আসার পরে আমি দরজা খোলা রেখে আমি ঘোরাঘুরি করতাম, 2-3 দিন বাইরে থাকতাম, 2-3 দিন পরে এসে দেখতাম ঘরে থেকে কিছু চুরি যায় নাই। আমার ছেলের ব্যাগ হারা গেছিল কয়েকবার, কারিজের ব্যাগ হারা গেছিল কয়েকবার, সুন্দর করে সেই ব্যাগগুলো আমি ফেরত পাইছি। যদি এই দেশে যদি আমার কোনো কিছু হারায়, আমি জানি যে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেরত পাওয়া যাবে। আমি এখানে দেখছি যে সুপার মার্কেটে কোনো লোক থাকে না, আপনি জিনিসপত্র কিনবেন, নিজে গিয়া টাকা দিবেন, মানে নিজে গিয়া মানে মেশিনে আপনি টাকা দিবেন, আপনার কেউ দেখবেও না কিন্তু আপনি কি নিছেন, অর্ডার নিছেন, কিছু দেখবে না ভাই। অদ্ভুত কাণ্ড ভাই সুপার মার্কেট গুলো এখানকার, যে আপনি নিজে গিয়া পেমেন্ট দিবেন, কার্ড দিয়ে পেমেন্ট দিবেন, নিজে বাইরে যাবেন, এখানে কোনো মানুষ নাই। সুপার মার্কেটে কোনো সিকিউরিটি নাই, কোনো মানুষ নাই। মেশিনে আপনি টাকা পে করবেন, কোনটা কোনটা কিনছেন সেটা দেখা দেখে টাকা পে করে চলে আসবেন, দেখার কেউ নাই, ঠিক আছে? কিন্তু ভাই এই দেশগুলো তো নাস্তিক ভাই, হ্যাঁ, নাস্তিক দেশ। এই নাস্তিক দেশে আমি দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। মনে করেন রাত 3টার সময় আপনি একজন গাড়ি নিয়ে বাড়িছে, ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলছে, আশপাশে কোনো গাড়ি নেই, কোনো পুলিশের গাড়ি নেই, কিচ্ছু নাই, কোনো ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নাই, ওই বেড়া খাড়া আছে। বেড়া মানে ওই যে যতক্ষণ পর্যন্ত লাল লাইট জ্বলতেছে বেড়া খাড়া আছে, লাল লাইট বন্ধ হয়, সবুজ বাতি জ্বলছে, বেড়া আবার চালানো শুরু করছে। কেউ কিন্তু নাই, দেখার মতো কেউ নাই কিন্তু ভাই। এমন না যে ওইটা সে ফলো না করলে তাকে ফিরাই পয়সা বা জেলে দিব বা জরিমানা করবো, কিছু নাই। কিন্তু বেড়ায় সুন্দর করে গাড়ি থামায় রাত 3টার সময় বয়ে আছে, যায় না, সামনের দিকে যায় না ভাই। এই যে আপনি যে বলতেছেন যে মানে ঈশ্বরের বিশ্বাস, এটা ঈশ্বরের বিশ্বাস না থাকলে মানুষ ভালো কাজ কেন করবো বা খারাপ কাজ থেকে বিরত কেন থাকবো? আমি তো দেখতেছি যে যারা ঈশ্বরে বিশ্বাস করে না বা ঈশ্বর নিয়ে তাদের কোনো হেডেক নাই, তাদের ভিতরে নীতি নৈতিকতার বোধটা খুবই ভালো থাকে। বরঞ্চ বাংলাদেশে আমি দেখছি, বাংলাদেশে এমন কোনো অফিস আমি দেখি নাই জীবনে, আমি 28 বছর পর্যন্ত বাংলাদেশে ছিলাম, এমন কোনো সরকারি অফিস আমি দেখি নাই যে এমনকি রোজার সময় আমার পুলিশে কইতাছে
যে ভাই তাড়াতাড়ি গুসা দেন, আমি নামাজ পড়তে যাবো, তাড়াতাড়ি ভাই দেরি করেন না ভাই, তাড়াতাড়ি গুসা দেন, আমি নামাজ পড়তে যাবো, এটা নিয়ে আমি টাকাটা দেন, টাকা দিয়ে টাকা। তো আসিফ ভাই, আপনাকে কোন জেনে একজন বাংলাদেশের ফিমেল ফিলোসফার বলেছিল বাংলাদেশে যে হয় প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে যে ঘুষ নেওয়া হয় এটা সবপক্ষে কোনো ইম্পেরিক্যাল এভিডেন্স পাওয়া যায় না? এটা কে বলেছিল যে না? এটা কি ওই যে পিনাকির সাথে ফ্রেন্ডশিপ ছিল যে। নাদিয়া? নাদিয়া কি হ্যাঁ অদ্ভুত, কি অদ্ভুত। হ্যাঁ ভাই, বলছিল না যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিসে ঘুষ নেওয়া হয়, দুর্নীতি হয়, কিন্তু এটা সবপক্ষে কেউ কোনো ইম্পেরিক্যাল এভিডেন্স দিতে পারবে না। এটা তো আমার খেয়াল নেই, ভুলে গেছি বোধহয় তাহলে। আচ্ছা এয়ার ভাই, কি আমরা জিজ্ঞেস করি, এয়ার ভাই আপনি কি জীবনে কোনোদিন কোনো সরকারি অফিস পার হয়েছেন মানে ঘুষ না দিয়ে? বলেন তো একটু ভাই। ঘোষণা দিয়ে, সরি বুঝিনি ভাই। ঘুষ না দিয়ে কোনো একটা দরকারে হ্যাঁ, মনে করেন একটা সরকারি অফিসে গেছেন, ভাই আমার ঘুষ না দিয়ে, আমার একটা ঘুষ আমার না একটা দিয়ে আপনি, এনিমি জায়গা কেস চলতেছে 12 বছর ধরে। আমি এখনো ঘুষ দিয়েও আমি মুক্তি পাচ্ছি না, আর ঘুষ না দিয়ে তো প্রশ্নই উঠে না। তো বাংলাদেশে তো সব মানুষই তো মোটামুটি মানে আল্লাহ পরকাল জান্নাত জাহান্নাম এগুলো বিশ্বাস করে নাকি? না ভাইয়া, সব মানুষ না। অনেক ইসলাম ধর্মে মানুষ আছে যারা আপনার এগুলো সবকিছু জানে, জেনেও আপনার এই কাজগুলো করতেছে। আর না যারা না, জেনে ধর্মে জেনে ভাই জেনে কাজগুলো করতেছে, সেটা তো আমার পয়েন্টটাকে তো ইনভ্যালিড করে না। তারা তো অবশ্যই বিশ্বাস করে আল্লাহতে, তারা অবশ্যই বিশ্বাস করে পরকালে শাস্তি শাস্তি টাস্তি হইব, জান্নাত জাহান্নাম হইব, তো এগুলো জানি না তো তারা ঘুষ খাইতেছে, তাই না? এই যে কয়দিন আগে এক বেড়ায় যে মানে ঘুষ খায় ধরা পড়লো, প্রশ্নপত্র ফাঁস করে ঘুষ খায় ধরা পড়লো, দুর্নীতি জি করে জি, ধরা পড়লো, বেড়ায় কি রাস্তাঘাটে নামাজ পড়তে খাড়ায় যায় বেড়ায়, দেখি আপনার এক্স্যাক্টলি কি মনে হয় এক্স্যাক্টলি বেড়ায়? ওই হ্যাঁ, ওই ওই যে ব্যাটার পয়েন্টে ড্রাইভার প্রিন্সেস বলছিল ভাই। একটা সেকেন্ড, ওই ব্যাটার পয়েন্টে প্রিন্সেস বলছিল ভাই, ওই যা করছে সেটা তো ইসলামে হালাল না ভাই, তারপর নাস্তিক বারবার হাইলাইট করে ইসলামকে কটূক্তি করে ভাই। মানে তো কান্নাকাটি চলে গেল। তবে তো আসলে আমি এখানে আরে এক সেকেন্ড, ছোট্ট খরচ একটা এক সেকেন্ড। বলবো না। আর এয়ার ভাই, আপনি কি এটা দাবি করতেছেন যে বাংলাদেশের মনে করেন যে এই পুলিশরা ঘুষ নিতেছে, তারা আসলে মনে মনে নাস্তিক, তারা আসলে নাস্তিক, কিন্তু মুখে মুখে দাড়ি টুপি লাগায়া ছদ্মবেশ ধারণ করে ঘুষটা নিতেছে যেন ইসলামের নাম খারাপ হয়? আপনি কি এই দাবিটা করতেছেন? না 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 না, এটা না, এই দাবিটা তারা করতেছি না। তারা তারা তো আল্লাহতে বিশ্বাস করে, নামাজ রোজা পড়ে, হজ রোজা করে, এটা তো কেউ হ্যাঁ, অবশ্যই। অস্বীকার করতে পারবে না, এটা তো মানে এটা তো সম্ভবই না, তাদের নাস্তিক হওয়া তো সম্ভবই না, তারা অবশ্যই এগুলা বিশ্বাস করে, কইরাও তারপরে তারা ঘুষ খায়, তাই না? জি। তাইলে আপনি কিভাবে বলতেছেন যে ঈশ্বরে বিশ্বাস পরকালে আল্লাহ পিটাইবো, এটা ভাইবা? আমি তো দেখতেছি উল্টা কেসটা হইতেছে, যারা যত বেশি ধর্মপ্রবণ দেশগুলা, সেই দেশগুলোতে দুর্নীতি সবচেয়ে বেশি, আর যে দেশগুলা ধর্মহীন সেই সমস্ত দেশে বরঞ্চ আমি আপনাকে দেখাতে পারবো, এই সমস্ত ডেনমার্ক নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে বড় বড় জেলখানাগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার, কারণ অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। আপনি দেখবেন কয়েকটা উদাহরণ দেখবেন যে ডেনমার্কে নেদারল্যান্ডসে বড় বড় জেলখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার, কারণ না ভাই, উদাহরণ পর্যাপ্ত মানে দেখাতে না বললেই হবে, আমি বিশ্বাস করতেছি না। পর্যাপ্ত ভাই ইয়া পাওয়া যায় না, অপরাধী পাওয়া যায় না, অপরাধী খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে ওদের দেশে। এখন পুলিশ কমাই দিচ্ছে, পুলিশের সংখ্যা কমাই দিচ্ছে, কারণ অপরাধী এত নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ সেখানে প্রচুর পরিমাণ মুমিন মুসলমান যাচ্ছে বিভিন্ন দেশ থেকে, এবং আপনি আসিফ ভাই যে কথাটা বলতেছেন আগামী 5-10 বছর পরে এই কথা আর বলতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেটা ঠিক আছে, এখন সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু আরেকটা পয়েন্ট এর ভাই, আপনি যে বলতেছেন যে পরকালের শাস্তি মানুষের ভিতরে মানুষকে নৈতিক মানে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, বা মানে কোন একটা কেউ নৈতিক সিদ্ধান্ত নিবে আল্লাহর পিটানির ভয়ে, আপনাকে একটা প্রশ্ন হচ্ছে, আপনি একটু বলেন তো ভাই, মহাবিশ্বের সবচাইতে বড় আস্তিক কেডা? মহাবিশ্বে আমি সঠিক জানলাম না ভাই, বলেন, সমস্যা নেই, আপনি বলেন। মনে করেন এই আস্তিক এমনই আস্তিক যে হচ্ছে মনে করেন ফেরেস্তাগুলোর থেকে বেশি আস্তিক, ফেরেস্তাগুলো তো সারা জীবন আল্লাহর উপাসনা করছে, তাই না? এইগুলো এর থেকে বেশি আস্তিক কেডা? একজন একটা সপ্তাহ আছে যে হচ্ছে এদিকে সবগুলো টেক্কা দিয়ে আগে গেছিল, কে বলেন তো? আপনি কি জাকির নায়ক কথা বলতেছেন? না স্যার। জাকির নায়ক তো ফেরেস্তা করে টেক্কা দিতে পারবো না, ফেরেস্তারা তো আজীবন ও, কিয়ামত ওই যে পর্যন্ত আপনি চেষ্টা করতেছে। নবীর কথা বলতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা কোনো না, নবী ফেরেস্তা করে টেক্কা দিতে পারবো না, ইবাদত বন্দেগীতে কোনো নবী কোনো ফেরেস্তারে টেক্কা দিতে পারবো না। ফেরেস্তারা তো সেই আদি যুগ থেকে এখন পর্যন্ত ফেরেস্তা সেজদা দিয়ে যেতেছে, আল্লাহর নির্দেশ পালন করে যেতেছে। কোনো নবী রাসূলের পক্ষে সম্ভব না ফেরেস্তারে ইবাদতে টেক্কা দেয়া, ইবাদতে ফেরেস্তারে টেক্কা দিছে, এটা কে? কে বলেন তো? সরি ভাই, আপনি বলেন, আমি জানি না, শয়তান, বলেন। এর কয় শয়তান, এর হচ্ছে ও, ইসলামের কয় ইবলিশ। এ হচ্ছে ইবাদত বন্দেগীতে ফেরেস্তারিরেও টেক্কা দিয়ে সে ফেরেস্তাকে নেতা হয়ে গেছিল, তাই না ভাই? জি বলেন। এমনও কথা বলা হয় যে মহাবিশ্বে এমন কোন স্থান নেই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই। আল্লাহর সিজদাতে সে এত করছে এবং সে এত সিজদা করে এত ইবাদত বন্দেগী করছে, সে জিন জাতি থেকে জন্ম নিয়েও সে ফেরেশতাদের সর্দার হয়ে গেছিল, আপনি তাই না আমি ভাই? যেখানে আছি সেখানেও শয়তান একটা সময় সিজদা পজিশন ছিল। ঠিক ঠিক, এটা ঠিক, প্রত্যেকটা ইঞ্চিতে সিজদা আছে, মহাবিশ্বের প্রত্যেকটা ইঞ্চিতে শয়তানের সিজদা আছে, এটা বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায়। এর ভাই আপনি তো এই কথাগুলো শুনছেন, তাই না? জি জি। তো শয়তানের থেকে বড় আস্তিক তো আর কেউ হতে পারে না, শয়তান তো সবচেয়ে মহাবিশ্বের সবচেয়ে বড় আস্তিক, মানে এই আল্লাহ বিশ্বাস করে, যে আল্লাহর সাথে সরাসরি কথা কইছে, যে আল্লাহর সাথে গেঞ্জাম করছে, তাই না? আল্লাহর সাথে জি বেদবি করছে নাকি? এ তো জানে যে আল্লাহ আল্লাহ আছে, তাই না? জি। এর তো কোনো সন্দেহ নাই যে আল্লাহ আছে, এ তো জানে যে আল্লাহ তার পিড়াইবো পরকালে, বিচার করে তার পিড়াইবো, তার ছেঁচবো, এটা তো জানিস নাকি? জি। এই যে আল্লাহ আছে বা পরকালে তার ছেঁচবো, এটা কি তাকে আল্লাহর বিরোধিতা করা থেকে বিরত রাখতে পারছে ভাই? না, সে তো কিন্তু এখন আল্লাহ, বিরোধিতা করেই যাচ্ছে, মানে হ্যাঁ, যারা আপনার ইমানদার মানে চলাফেরা করতেছে ইমানের পথে, আল্লাহর পথে, তাদের বিপদে নেওয়ার জন্য সে তো সবসময় চেষ্টা করছে, আর সেই জন্য হয়তো বা তাকে সৃষ্টি করা হয়েছে, অথবা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, সেটা এরকম ঠিক আছে, হতে সেটা পারে। ঠিক আছে, কিন্তু সে তো আল্লাহর অস্তিত্ব জানে, অলরেডি জানে, সে তো দিকে কথা কইছে। আমরা তো মনে করেন মানুষেরা প্রমাণ পায় না দেখে বিশ্বাস করি না, নাস্তিক গুলা প্রমাণ পায় না দেখে বিশ্বাস করে না, ওগুলা মানে বদমাইশ নাস্তিক, এই জন্য বিশ্বাস করে না, অন্ধবিশ্বাস করতে চায় না। কিন্তু হেবাটাই তো শয়তান বেটা তো নিজে কথা কইছে, এটা জানে আল্লাহ আছে নাকি? আল্লাহ আছে, অথবা এরপরে তো জি এরপরে তো বলেন। সে এরপরে সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। সে জানে যে মারপিট খাইবো পরকালে, সে জানে যে আল্লাহ আছে। এই আল্লাহ থাকা বা পরকালে বিচার আচার হবে, এই ভয় তো তাকে আল্লাহর বিরোধিতা করা থেকে বিরত রাখতে পারেনি, তাই না? না, বিরোধ রাখতে পারে না, সে তাহলে বিরোধিতা আপনি করেই যাচ্ছে। আপনি যদি বলেন, আপনার যুক্তিটা যদি এটা হয় যে
আল্লাহ পিটাইবো পরকালে নিয়া, বা আল্লাহর অস্তিত্ব আছে এটা বিশ্বাস করলে মানুষ ন্যায় কাজ করবো, এটা তো ইসলামের ভিতরে দেখা যাচ্ছে যে এটা সত্য না। কারণ শয়তানের থেকে বড় অস্তিত্ব কেউ না, শয়তান বেড়াই আল্লাহ বিরোধিতা করছে। ইয়ে ভাই, এবিসি ভাই, হ্যাঁ ভাই বল। সরি, ইয়ার ভাই, এখানে আপনি যে কথাটা বলতেছেন যে ঈশ্বরে বিশ্বাস করলে বা আল্লাহ বিশ্বাস করলে মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকে, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আম, আম, আহ, এই মেন্টালিটিটা গ্রো করে এই জন্যই, কেননা ছোটবেলা থেকে আমাদের শিক্ষা দেওয়া হয় মোরালিটির বা নৈতিকতার শিক্ষা দেওয়া হয় ইসা থেকে, ধর্ম থেকে, যে তুমি ভালো কাজ কেন করবা, ভালো কাজ করবা এই জন্য, কেননা ভালো কাজ করলে আগে তো তুমি ইয়ে পাবা, জান্নাত পাবা, আর যদি খারাপ কাজ করো আখিরাতে তুমি জাহান্নাম পাবা, তোমাকে এটার জন্য কনসিকুয়েন্সেস ভোগ করতে হবে। তো এই যে ছোটবেলা থেকে যে চিন্তাটা মানুষের ভিতর দিয়ে দেওয়া হয়, এই জন্যই বড় হয়ে মানুষ ওই চিন্তা থেকে বেরোতে পারে না, বুঝতে পারে না যে তার ভালো কাজ এই জন্য করা উচিত না যে এটার কোনো কনসিকুয়েন্সেস আছে। তার ভালো কাজ এই জন্য করা উচিত যে এটা একটা আম, এটা একটা যৌক্তিক কাজ, এটা করা তার জন্য, তার সমাজের জন্যই ভালো হবে। ভালো কাজ করলে কেউ খুশি হবে, কিছু দূর করে দিবে বা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, এই মেন্টালিটি ছোটবেলা থেকে দেওয়া হয় বলেই মানুষ মনে করে যে ভাই আল্লাহ বিল্লাহ না করলে আমি ভালো কাজ কেন করবো। আমাদের আমাদের ব্রেইনের যে রটিংটা ঘটানো হয় এটা ছোটবেলা থেকে ঘটানো হয়, এবং এই জন্যই মানুষ বড় হয়ে বলে যে আমি ভালো কাজ কেন করব যদি স্রষ্টা না থাকে। এই ব্রেন রটটা আমাদেরকে একদম ছোটবেলা থেকে দিয়ে দেওয়া হয়। বরং যদি আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হতো যে আপনি ভালো কাজ কেন করবেন, কারণ এটা আপনার সমাজের জন্য ভালো, এটা আপনার পরিবারের জন্য ভালো, আপনার নিজের জন্য ভালো, এটা যদি শিক্ষা দেওয়া হয় তাহলে তো মানুষ ওইভাবে চিন্তা করবে না যে কোনো একটা আল্লাহ বিল্লাহ আছে এই জন্য তাকে ভালো কাজ করতে হবে, যেটা যেটা ইউরোপের সমাজে দেখা যায়। জি, আপনার কথায় আমি আমার প্রশ্নের উত্তরটা পাচ্ছি। আর আমি আরেকটা জিনিস যদি শেয়ার করি, আসিফ ভাই যে কয়েকটা সভ্য দেশের কথা বলছেন, যে ওই দেশে তো নাস্তিক, কেউ সৃষ্টিকর্তা অথবা কেউ বিশ্বাস করে না অধিকাংশ ক্ষেত্রেই। তারা তাদের দেশের আইনটা তো আপনার অনেক কড়াকড়ি। তারা যদি মানে ধরেন না কোনো না খারাপ ভাই, কাজ। ভাই ভুল বলতেছেন, ভুল বলতেছেন। এই দেশের আইন আরো অনেক শিথিল। হ্যাঁ, যেমন ধরেন জার্মানিতে নতুন আইন করছে যে আপনি যদি 5 গ্রাম না 3 গ্রাম যেন গাঁজা এখন বহন করতে পারবেন। হ্যাঁ, গাঁজা আপনি খাইতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না, কিন্তু গাঁজা আপনি পকেটে রাখতে পারবেন, আপনি বাইর করে খাইতে পারবেন। ইউরোপের বিভিন্ন দেশে আমস্টারডামে পুরা বৈধ গাঁজা, মারিয়া, এই জিনিসগুলো সমস্ত কিছু বৈধ, আপনি রাস্তাঘাটে খাইতে পারবেন, দোকানে গিয়া খাইতে পারবেন। তারপরে এই দেশের আইন কানুন তো আরো শিথিল। এই দেশের মানুষ, এই দেশে পুলিশ সাধারণত আপনাকে কখনো কোনো কিছু নিয়ে চার্জ করবে না। বাংলাদেশে আপনি একটা কিছু করে দেখেন, রাতের বেলা ঘরের থেকে বেরিয়েছেন, কত ধারা, 54 ধারা, 54 ধারাতে আপনার পুলিশ দইরা আপনার হাড্ডি গুড্ডি বাইঙ্গা লাইব। হ্যাঁ, তুই বাইরে বাইরেছিস কা, তুই রাতের বেলা বাইরে বাইরেছিস কা। বাংলাদেশ, পাকিস্তান এগুলো তো পুলিশি রাষ্ট্র। আর আপনি ইউরোপের রাস্তায় রাত 3টার সময় বেরিয়েছেন না 5টার সময় বেরিয়েছেন, কোনো পুলিশ কখনো আপনাকে কোনোদিন জিজ্ঞেস করবে না যে কি ঘটছে। এই দেশে আইন কানুন তো আরো শিথিল, এই দেশের আইন কানুন তো আরো মানে মানবিক। হ্যাঁ, পুলিশ আপনাকে নিয়ে কোনোদিন গায়ে হাত দিবে না, কোনো পুলিশের কোনো বাপেরও সাধ্য নাই আপনাকে নিয়ে গায়ে হাত দেওয়া। কিন্তু আপনাকে রাস্তায় পুলিশ কখনো যদি পায়, আপনার গায়ে হাত না দিয়ে ছাড়বো, এটা তো ভাই সম্ভব না। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে পুলিশ ধরছে আপনারে, আপনার থাপ্পড় দেয় নাই, এটা কি ভাই হইতে পারে বলেন তো? বা আপনাকে জেলে নেওয়ার জন্য, থানায় নেওয়ার জন্য জোরাজুরি করে নাই, আপনার নামে মামলা দেয় নাই, এরকম তো হওয়ার রেয়ার। সে যদি আপনাকে থানায় নিতে পারে, মামলা দিতে পারে, তাইলে সে কিছু টাকা পাবে, সে সরকার থেকেও পাবে, সে হচ্ছে কি আপনার থেকেও ধান্দা করবে। হ্যাঁ, তো ঠিক করে সেই হোক বা ক্ষেত্রে ভুল করে হোক ভাই, ঠিক করে হোক ভুল করে হোক, যেমনি হোক, আপনারা মনে করেন পুলিশ আটকেছে, হ্যাঁ, এমনকি যদি ভুল করে ধরে ধরে থাকে, তারপরেও তো পুলিশ চেষ্টা করবো এটারে এখন আপনারা কেমনে এখন চালান দেওয়া যায়। হ্যাঁ, চালান দিলেই টাকা, চালান আপনারা দিতে পারলেই টাকা। এখন কেমনে আপনার ঢুকান যায় জেলের ভিতরে, সেই চেষ্টাটা পুলিশের করবে। এবং রাস্তায় আপনি বাইরে দেখেন, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো একটা রাস্তাতে রাতের বেলা, এখন বাইরে না, এখন তো মানে খুব ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতি শান্ত হইলে রাতের বেলা একদিন মনে করেন রাস্তায় একলা একলা হাঁটতেছেন, পুলিশে আপনারা থামাইছে, ওর সাথে বললেন যে আপনি খালি জিজ্ঞেস করবেন যে আপনাদের তো কোনো অধিকার নেই আমাকে রাস্তায় এভাবে আটকানোর। এই কথা বলে দেখেন যে পুলিশ আপনার কি করে দেখেন। আর আমি জার্মানিতে থাকি, আমাকে পুলিশ আইসা স্যার হিসেবে সম্বোধন করবে এবং বলবে যে প্লিজ তুমি আমাকে যদি এটা বলো, আমি যদি তাকে রিফিউজ করি,
ওর বাপেরও সাধ্য নাই আমার কিছু করার, হ্যাঁ, আমার কিছু বলার বা কিছু করার। ও আমার কাছে একটা হেল্প চাইতে পারে, কিন্তু আমি যদি রিফিউজ করি, ওর বাপেরও সাধ্য নাই আমাকে কিছু করার। আমি সেই দেশে বসবাস করি যে দেশে আমরা হইতেছি প্রায়োরিটি, আমরা হইতেছি মানে স্যার, আর পুলিশ হইতেছে আমাদের রক্ষক, পুলিশ হইতেছে আমাদের পাহারাদার, হাবিলদার। মানে গেটের সামনে যেভাবে আমরা ইয়া রাখি, পাহারাদার রাখি, পুলিশ হইতেছে সেই কাজ করে এই দেশে, হ্যাঁ। আর বাংলাদেশি পুলিশই তো বস, পুলিশের আপনি স্যার করে না করে তো থাপড়ে মনে করেন মানে কানের ইয়া 12টা বাজায় দিব, তাই না? সে আমি আমি যদি আমার মতে আপনাকে ব্যাখ্যাটা দিই, সেক্ষেত্রে ধরেন ওই দেশের পুলিশ আপনাকে বস মানতেছে, স্যার বলতেছে, সেটা তার দেশের আইন করা এই জন্য। কিন্তু বাংলাদেশে তো আপনার একটা পুলিশে কোটি কোটি টাকা বানাইলো, কেউ কিছু বলতে পারে না, তার পাওয়ার না না খাটাই না, সে আইন পাশ করা করে এই জন্য না, না এই যে আইন করা এই জন্য না, না ভাই, এই ভুল বলতেছেন। এইটা এই কারণে যে এই দেশের মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন। হ্যাঁ, মানুষ জানে যে তাদের যে কনস্টিটিউশন তাকে কি কি অধিকার দিচ্ছে, এবং সে জানে, তার জ্ঞান বুদ্ধি আছে, বিবেক বিবেচনা আছে, এই কারণে মানুষ জানে যে তা কনস্টিটিউশন তাকে কি কি অধিকার দিচ্ছে। কিন্তু বাংলাদেশেও ঠিক একই অধিকারই দেয়া আছে সংবিধানে, কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে পুলিশ হচ্ছে সর্বেসর্বা, এবং পুলিশও এটা মনে করে যে পুলিশই হচ্ছে সর্বেসর্বা। বাংলাদেশে আপনি সেই ইয়া পাবেন না। বাংলাদেশের সংবিধান এবং ইউরোপের সংবিধানের ভিতরে পার্থক্য খুব সামান্য, এই এদিক সেদিক 19-20। কিন্তু বাংলাদেশে আপনি বাংলাদেশের আইন ইউরোপের আইনে অনেক বেশিরভাগ ক্ষেত্রে কাছাকাছি, হ্যাঁ, 19-20 পার্থক্য, 18-19-20 এরকম পার্থক্য। কিন্তু বা কিন্তু এই ইউরোপে কেউ রাস্তাঘাটে ময়লা ফেলবে না, আর ইউরোপের রাস্তাঘাট থাকবে পরিষ্কার, তারা ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে ময়লাটা ফেলবে। কেন ভাই, কেন ফেলবে? তাদের তো আল্লাহর ভয় নাই, তাহলে কেন ফেলবে ময়লাটা? কেন ওইখানে ফেললে এর কেউ দেখবেও না, কেউ ধরবেও না এসা, তাহলে কেন ফেলবে ভাই, বলেন তো? না। আমি যদি আমার একটা অভিজ্ঞতাতে এই কথাটা উত্তর দেই, সেক্ষেত্রে আমার বোন কানাডাতে আছে। তো সেই দেশে আপনার যদি ময়লাটা একটা ডাস্টবিন আছে বাড়ির সামনে, ওই ডাস্টবিনে না ফেলে যদি আপনার পাশে কোথাও ফেলে দেয়, সেক্ষেত্রে 10 অথবা 15 মিনিটের মধ্যেই পুলিশ বাসায় এসে একটা স্লিপ ধরায় দেবে, জরিমানা। মানে পুলিশ আসবে তার না, দেশের পুলিশ আইন যেটা আছে পুলিশ সেটা আসবে না, যদি না পুলিশ মানে। আসবে না। না ভাই, পুলিশ আসবে না, এগুলো আপনাকে হয়তো বাড়ায় টাড়ায় বলছে। এটা হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা হইতে পারে যদি সেটা সিসি ক্যামেরায় ধরা পড়ে, আপনাকে যদি আইডেন্টিফাই করতে পারে, তখন আপনার বাসায় একটা চিঠি যাবে, একটা জরিমানা সহ একটা চিঠি যাবে, যে আপনাকে দেখা গেছে এই সিসি ক্যামেরাতে, আপনাকে দেখা গেছে। তারা প্রমাণ ছাড়া আপনাকে এইভাবে বলবেও না, হ্যাঁ। প্রমাণ যদি তাদের কাছে থাকে, সিসি ক্যামেরাতে যদি স্পষ্ট ভাবে আপনার চেহারাটা দেখা যায় যে আপনি ময়লাটা ওই জায়গায় ফেলছেন, তখন আপনার কাছে একটা চিঠি যাবে যে আপনার $100 জরিমানা হয়েছে, আপনি $100 এখানে দিয়ে দিয়েন। এইভাবে তাদের কোনো পুলিশ আসবে না, কোনো পুলিশ এসে আপনাকে ধরপাকড় করবে না, মারপিট করবে না। আর বাংলাদেশে যদি এটা হয়, বাংলাদেশে যদি কোনো একটা ঘটনা ঘটে, পুলিশ এসে প্রথমে ডান্ডা দিয়ে আপনারা কিছুক্ষণ পিটাইবো, থানায় নিয়ে উল্টা করে বাইন্দা আপনার হাড্ডি গুড্ডি ভাঙবো, এরপরে জিজ্ঞেস করবো, এই কি মামলা রে, কি মামলা দিছে, ওর মামলাটা কি, জানেও না এখনো মামলাটা কি। পিটাপিটি শেষ, হ্যাঁ, পিটাই পুটায় হাড্ডি উড্ডি ভাঙে দিছে, পরে জিজ্ঞেস করে থানার ওসি, পরে জিজ্ঞেস করে মামলা কি। এটা ঠিক আছে, আপনার কথা সহমত। কারণ ওই দেশের যে সিস্টেমটা আছে তারা কঠিন ভাবে ফলো করে। ওইটা হতে পারে তার নিজের বিবেক থেকে করতেছে, আর নয়তো বা আমি যেটা বলতেছি যে এটা হয়তো বা ভয় থেকে করতেছে, তার পানিশমেন্ট হবে সে যদি এরকম না করে। ময়লা যদি সে ওই জায়গায় ফালায়, আমাকে যদি চিনতে পারে, তাহলে আমাকে জরিমানা দিতে হবে, জরিমানার ভয়ে সে ডাস্টবিনে ফেলতেছে। এক। দ্বিতীয় হলো হয়তোবা সে না, বিবেক এই থেকে যে আমি এটা আমার একটা আমার খারাপ কাছে কাজ, মনে এটা হয় কেন না, করি। আমার কাছে মনে হয় না যে তারা ওই যে তাকে জরিমানা দিতে হবে এই পানিশমেন্টের ভয়। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা যায় তারা এই পানিশমেন্টের ভয়ে তারা এটা করে না। কিন্তু যারা ইউরোপে, আমেরিকাতে বা উন্নত সভ্য পৃথিবীতে যারা অনেক বছর ধরে আছে, তারা নিজেরাই এটা করে। হ্যাঁ, যে কারণ হচ্ছে তারা জানে যে এটা যদি আমরা করি তাহলে আমিও ভালো থাকতে পারবো, আরেকজনও ভালো থাকতে পারবে। আমি এখানে অনেক মানে মানুষকে দেখছি, তারা সমুদ্র সৈকতে গিয়ে প্লাস্টিকের বোতল কুড়ায়। হ্যাঁ, তারা যখন কাজ কাজ থাকে না, তখন তারা যে কাজটা করে, শনিবার গিয়ে সমুদ্রের বিচে গিয়ে মানুষজন যে ময়লা আবর্জনা গুলো ফালায় রাখছে, মানে পলিথিন, প্লাস্টিকের বোতল, এগুলা নিয়ে নিয়ে কুড়ায় কুড়ায় সুন্দর করে জায়গা মতো গিয়ে ফালায় আসে। তারা এটা নিজ উদ্যোগে করে, কেউ তারে কোনো পুরস্কার দিব বা কেউ তারে কোনো শাস্তি দিব, এগুলো কোনো কিছুর নিয়ে সে মানে বদার করে না। সেইটা করে না। কারণ মানে বীজটাকে সে সুন্দর রাখতে চায়। সে চায় যেন পানিগুলোও ভালো থাকুক, বীজটাও সুন্দর থাকুক, পরিবেশ যেন পরিবেশের ক্ষতি না হোক, এটা চায় দেখে তারা এসে এই পরিষ্কারগুলা করে। নিজ উদ্যোগে নিজের সময় ব্যয় করে তারা এই পরিষ্কার করে। আমি এরকম অসংখ্য মানুষকে দেখছি ইউরোপের, যারা এই যে রাস্তাঘাট পরিষ্কার করে। আমাদের এলাকাতেও গত 4 মাস আগে আমাদের এলাকাতে এটা হয়েছে যে আমাদের আমাদের এলাকার সবাই মিলে
আমাদের এই যে মানে আমাদের যে এমপি আছে, এলাকার এমপি, সে এমপি একটা চিঠি, সবাইকে চিঠি দিছে যে আমরা এই তারিখে পুরো রাস্তাঘাট পরিষ্কার করব আমরা, যার ইচ্ছা তোমরা তোমরা আসো, এসে যুক্ত হয়ে রাস্তাঘাট পরিষ্কার করো। অনেকে গেছে, অনেকে গিয়ে পরিষ্কার টরিষ্কার করে আসছে। তো এটা তো ভাই কেউ পুরস্কারও দিল না, কেউ কোনো শাস্তিও দিল না, এটা মানুষ কেন করলো বলেন তো? এটা তার বিবেক থেকে যে পরিবেশটা বজায় থাকলে আমরাই সবাই ভালো থাকবো, এটা থেকে করছে। এটা অনেক জাপানিরা করে, ওই যে কিছুদিন আগে একটা স্টেডিয়ামে দেখছিলাম যারা বোতল টোতল করে একটা জায়গায় রেখে দিছিল। এটা আপনার এইটাই কথার তো, সাথে এটাই আমি বোঝাবার চেষ্টা করতেছি যে মানুষকে এই ভয় ভীতি দেখায়, মানুষের কোনো শাস্তির ভয়ে জান্নাতের হুর পাইবো, না, আসিফ বড় ভাই, বড়। সত্যি সত্যি করে বলেন তো, যখন আপনারা জার্মানি এই কাজটা করছেন বা যারা যারা করছে এই কাজ, তারা কি আহ, হুরের লোক পাইছে না ভাই? তাদের কি কোনো হুটুর দিবে বা মটর দিবে এরকম কিছু লোক দিছে না? নাহলে কেন করবি দেখলাম ভাই? না, এখানকার এমপি তো এরকম কিছু কইলো না যে তোরা এটা করলে তো করে আমি একটা উঁচা উঁচা আস্তানালি হুর পাঠাবো, তো প্রত্যেকের বাসায় একটা করে হুর পাঠাবো। পাবলিকলি বলে নাই, কিন্তু কিন্তু মনে মনে বলছে। গোপনে, গোপনে দিয়ে থাকতে পারে, আমি পাই নাই ভাই বাগে, তাহলে গিয়ে চিঠিটা লিখতে হবে এমপি রে, এবার তুই ওরা ওরে হুট দিলি আমারে দিলি না, আমিও তো কেন পরিষ্কার করবে করছিলাম। ভাই? পাবলিক এই কাজ কেন করবে? তাদের তো কোনো শিশু শোধানো নবী নাই যে বলে গেছে এই জন্য তাদেরকে এই কাজ করতে হবে। যদি কোন ব্যক্তি যে শিশু না শোধাইছে সে যদি এই কাজ না বলে, তাহলে সাধারণ মানুষ কেন করবে ভাই? এটার পিছনের রেজনিংটা কি আছে ভাই? হ্যাঁ, আমরা একটা এয়ার ভাইকে জিজ্ঞেস করি, ভাই বলেন তো ভাই এইটার পিছনে তারা কেন করলো, যে তাদের তো কোনো বেনিফিট নাই, মানে মানে বেনিফিট আছে এই অর্থে যে তারা তাদের রাস্তাটা পরিষ্কার দেখতে পাইলো, সকালবেলা যখন তারা অফিসে যাবে তখন সুন্দর রাস্তা দেখলে তাদের মনটা ভালো হবে এবং সবাই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে, এইটা একটা বেনিফিট হলো। কিন্তু এছাড়া তারা তো কোনো হুরুম পাইলো না, কোনো শাস্তিরও মুখোমুখি হইলো না। তাহলে যে তারা শনিবার দিন সকালবেলা উঠা আমাদের পুরা এলাকা, পুরা আমাদের অনেক বড় একটা এলাকা এটা, এই এলাকায় রাস্তায় রাস্তায় বাইর হয়ে লোকজন যে রাস্তা পরিষ্কার করলো, সিগারেটের খোসা ধইরা ধইরা যে সে জায়গা মতো ফেললো, প্লাস্টিকের বোতল, পলিথিন, এগুলো যে জায়গা মতো ফেললো, কেন করলো ভাই বলেন তো? আহ আসলে প্রতিটা মানুষেরই এরকম করা উচিত। কারণ হলো আমি যদি বলি কেন করলো, এটা যদি না বলি যে আমি ভালো কাজ করতেছি, সৃষ্টিকর্তার ভয় পেয়ে আসলে ভালো কাজ করা ঠিক না। আমি ভালো কাজ করতেছি, আমার ভালো লাগবে, আমার দেশটা ভালো থাকবে, এই জন্য ভালো কাজ করা উচিত। আমি একজনের ভয় পেলাম, আমি একটা কিছুর জন্য আমি জান্নাতে থ্যাংক গিয়ে একটা ইউ, ভালো কিছু পাবো। আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিলেন। হ্যাঁ, সেটাই আমি বলছি যে এটা আসলে করা উচিত না যে আমি একটা পুরস্কার পাবো এই জন্য একটা ভালো কাজ করব, এটা না। আসলে ভালো কাজ করা উচিত যে না এটা ভালো, ভালো কাজ করতে আমার সমস্যা কি, আমি করি, আমার দেশটা ভালো থাকবে, আমার দেশটা সুন্দর থাকবে, গুছানো থাকবে, একটা মানুষ আসলে বলবে যে না তোমার দেশটা অনেক ভালো, সেটা আমার ভালো লাগবে, এই জন্য করা উচিত। এই আচ্ছা, শেষ একটা প্রশ্ন করি আর ভাই, আপনি কি কখনো লন্ডনে গেছেন? না ভাই, আমি বাংলাদেশ ছাড়া কোথাও যাইনি, কোনো দেশে যাই। আচ্ছা, লন্ডনে যদি কখনো যান আপনি, হোয়াইট চ্যাপেল একটা জায়গা আছে, সেখানে হচ্ছে বাঙালি, পাকিস্তানি। আসিফ ভাই, লন্ডনে যাওয়া লাগবে না। আপনি যদি জীবনে কোনোদিন ইসে যান, এই আহ, হজে যান জীবনে যদি কখনো, ঠিক আছে, বাঙালি এরিয়া যায়, তাইলেই বুঝবেন যে কেমন অবস্থা। ভাই সৌদি, ভাই, সৌদি ভাই একটু আরবে বেলে নি, যারা জি। ভাই একটু বেলে নি ভাই, আপনি পুরা লন্ডন শহর ঘুরবেন, হ্যাঁ, লন্ডন শহর ঘুরবেন, পুরো প্রত্যেকটা রাস্তা আপনি দেখবেন, প্রত্যেকটা জায়গাতে আপনি যাইবেন, তারপরে আপনি হোয়াইট চ্যাপেলে যাইবেন, হ্যাঁ, ওইখানে আপনি দেখতে যাবেন যে বাঙালিরা কেমনে থাকে, একটু দেহি তো গিয়া। এরপরে আপনি বুঝবেন যে রাস্তার ভিতরে থু তু, কফ, পানের পিক, ভাই রাস্তার চেয়ার ভিতরে বাদ গুলা। দেন আসিফ ভাই, আমার মানে খুব ছোটবেলার ক্লোজ ফ্রেন্ড এসে গেছে, বুঝছেন, এই যে হজে গেছিল, মক্কা মদিনা গেছিল, বুঝছেন। সে আমাকে হোটেলে ঢুকে, এই যে সৌদি আরবের হোটেলে ঢুকে, মক্কা থেকে খুব বেশি দূরত্ব না, একদম কাছাকাছি এরিয়ায়, হোটেলে ঢুকে ফোন দিছে, ভিডিও কল দিছে ভাই। ভাই ইসের মধ্যে, রিসিপশনের মধ্যে হচ্ছে গিয়ে মাসি, বুঝছেন, বা রিসিপশন থেকে শুরু করে পুরা ইয়ে পর্যন্ত, পুরা রুম পর্যন্ত মাসিটা বনবন করে। রাস্তার মধ্যে সিগারেটের বার্ট, তারপর হচ্ছে আপনার চিপসের প্যাকেট দেখাইতেছে, আবার এই যে দেখো আমার নবীর দেশের বাঙালি। ভাই রে ফারাজ ভাই, আপনি তো আরেকটা সিরিয়াস কাহিনী তো বলছি কিনা আমার খেয়াল নাই। মনে করেন পৃথিবীর যে কোনো এয়ারলাইন্সে আপনি যাবেন, হ্যাঁ, আহ, এটা কি আপনি কখনো কল্পনা করতে পারেন যে এয়ারলাইন একটা মানে প্লেনে উঠছেন আপনি, এয়ার হোস্টেস লাঠি নিয়ে আসছে এবং লাঠি দিয়ে মানুষটা পিটাইতেছে, এটা কি ফারাজ ভাই আপনি আপনার ঘোরতর দুঃস্বপ্নে কল্পনা করতে পারেন ভাই? ভাই আমি তো জীবনও দেই নাই ভাই কাজ, জীবনও না, না ভাই নিজের কল্পনা তো চোখে নাই। দেখছি ভাই, নিজের চোখে দেখছি ভাই, বাংলাদেশের ফ্লাইটে, জেনুইনলি? কি ভাই, বিমান জেনুইন বাংলা জেনুইন নাকি? না, বিমান বাংলা নাকি টার্কিশ কোনটা? টার্কিশ এয়ারলাইন্সে
ইস্তাম্বুল থেকে ঢাকাগামী যে প্লেনটা আছে সেই প্লেনে শুধুমাত্র শুধু তা মানে অন্য কোনো উই এয়ার হোস্টেসে অন্য কোনো এয়ারলাইন্সে কিন্তু এই কাজটা করবে না। শুধুমাত্র কেবলমাত্র দুইটা দুবাই থেকে ঢাকা এবং ইস্তাম্বুল থেকে ঢাকা, এই দুইটা ফ্লাইটে এয়ার হোস্টেস লাঠি নিয়ে ওঠে ভাই। অদ্ভুত কাণ্ড, দুনিয়ার কোথাও এই জিনিস নাই ভাই। একদম হতভম্ব অবস্থা, লাঠি নিয়ে ঢুইকা পিটায়। এই এভাবে এভাবে মানে কোথা কোথা থেকে ঢাকা আসিফ ভাই একবার বলুন তো, কোথা থেকে ঢাকা? ইস্তাম্বুল ইস্তাম্বুল এবং দুবাই, এই দুইটা থেকে ঢাকা। কি বলেন ভাই, জেনুইনলি? জেনুইনলি এমিরেটস এয়ারলাইন্স এবং টার্কিশ এয়ারলাইন্স এয়ার হোস্টেসটা লাঠি নিয়ে ওঠে ভাই। আমি হতভম্ব, মানে লাঠি নিয়ে তারা কন্ট্রোল করতেছে। এবং এটা কিন্তু জেনুইন কারণ আছে, এটা কিন্তু হুদাহুদি তারা লাঠি নিয়ে ওঠে না কিন্তু। হ্যাঁ, এই যে এই বাংলাদেশে যারা মানে এই যে যারা শ্রমিক যারা ইটালিতে যায় বিশেষ করে, এবং এই যে মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়, এরা এই দুই এয়ারলাইন্সেই আসা যাওয়া করে বেশিরভাগ। এরা ভাই প্লেনে ওইটা কি করে, এইটা আপনি কল্পনা করতে পারবেন না তারা কি করে। মানে কমোডের উপরে কাজ সেরে চলে আসে, এতখানি কাজ সেরে চলে আসে, মানে তারা জানে না কোন জায়গায় কাজটা করতে হবে। না, এরা হলো মানে 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 এক সেকেন্ড, আপনি কি বলতে যায় চাচ্ছেন তো। ভাই ইসের উপরে, আপনার ইসের উপরে কাজ ঢাকনার করে উপরে? আসে ভাই, ঢাকনার উপরে কাজ করে আসে ভাই। কি কি বলেন আসিফ ভাই? কি বলেন? ভাই আপনার যদি বিশ্বাস না হয়, এটা যদি আমি নিজে দেখিনি ঢাকনার উপরে কাজ করতে, কিন্তু এটা আমি জানতে পারছি আমার নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানতে পারছি। এটা ভাই আপনি একটু জিজ্ঞেস করে দেখেন যে হজ যাত্রী ফ্লাইট গুলাতে, হজের ফ্লাইট গুলাতে হজ যাত্রীরা প্লেনের ভিতরে কি কি ঘটনা ঘটায়। হ্যাঁ, কি কি ঘটনা ঘটায় সেটা জাস্ট একটু যে কোনো বাংলাদেশের বাংলাদেশ বিমানের যে কোনো একজন এয়ার হোস্টেস পরিচিত থাকলে একটু জিজ্ঞেস করেন। যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমার এসা মানে 100টা গালি দিয়েন, বুঝছেন, যে আমি আমি মিথ্যা বলছি। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যে কোনো একজন এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করেন যে তারা কি করে। তো এই জিনিসটা আমি যেটা বলতেছিলাম যে এই যে বাংলাদেশের এয়ারলাইন্সে বা বাংলাদেশ বা পাকিস্তান এই এয়ারলাইন্স গুলাতে এই ধরনের ঘটনা ঘটে যে এয়ার হোস্টেসরা লাঠি নিয়ে আসে মানুষের বসাইতে, মানুষকে কন্ট্রোল করতে, সিট জায়গা মতো বসাইতে। এবং তারা যখন উত্তেজিত হয়ে যায়, যখন প্লেনটা থামে, থামার আগে কে আগে গেট দিয়ে বেরিয়ে এটা নিয়ে পারাপারি শুরু করে তারা। হ্যাঁ, এটা এ কেউ ভাই, কন্ট্রোল করতে লোকাল পারে না। লোকাল বাস, লোকাল বাস ভাই, এদুর এদুর আমার দেখা আছে। লোকাল বাস মনে হয় যে 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে বেরিয়ে তার কাছে জরিমানা নেবে। মানে উপর দিয়া ভাই, প্লেন সিটের উপর প্লেন দিয়া ঠিক মতো। এরকম করে করে চিপ দিয়া বাইরে হইয়া মানে গেটের কাছে যাওয়ার লাগবো। আমি হত বাঙালির এইসব দেখা দেখে আমি হতভম্ব হয়ে যাই ভাই। কি এটা কি ভাই কি ভাই ভাই, ল্যান্ড করছে বুঝছেন প্লেন। আমি আমি এক দেশে এক জায়গায় গেছিলাম। আমরা 2-3 জায়গার মতো গেছিলাম, যেখানে এক জায়গার কথা আমার মনে আছে যে প্লেনটা কেবল ল্যান্ড করছে। ভাই ল্যান্ড করছে, বাড়ির সাথে ভিজছে, সে কিন্তু প্রিয়া পৌঁছায় নাই, দামে নাই। সিট বেল্ট করে এটা পড়তেছে, লোকাল বাসের মতো বুঝছেন, সে নামবে না। কি কি করবো ভাই। তারপরে আরেকটা আছে তো ভাই, যে প্লেনে উঠাই মানে প্যান্টটা খুলে লুঙ্গি পরে ফেলা, বুঝছেন? মানে প্লেনে উঠাই টয়লেটে যাবো, লুঙ্গিটা পরে ফেলাবো, লুঙ্গিটা পরে লুঙ্গিটা দেখবি একবার আমার সিটে যে একজন বসে আছে বুঝছেন, মানে আমরা আমার সিটে যে আমার যে দিদির সিট ওই জায়গায় যে বসে আছে, সে উঠবে না। কাকা উঠবে না, কাকা মেঘ দেখবে। আপনারা করবো, আরে কত সিট আছে না ওদিকে, কত সিট আছে না, বনগাঁ একটাতে যান। মানে মানে কাকা কাকার লজিক হয়েছে আমি আগে আইছি। ও ও এই লজিক। আমি ভাবলাম যে এরকম ঘটনা ঘটছে, একজন কইতেছে যে এই আরো কত সিট আছে না বনগাঁ একটাতে, ওই যে এদিকে সিট আছে। আরে বেটা আমি এই সিট নিজের পাশে দিয়ে ইয়া করছি, আমি এই সিটে বসবো, মানে তুই এসে আমার সিটে বসছ, এই কি ভাই, এই কি মানে। আরেক ভদ্রলোক দেখছিলাম বুঝছেন ভাই, স্যুট স্যুট মুট পরে আসছে। তো সবাইকে যখন লাঞ্চ দিচ্ছিল আর কি, ভদ্রলোক ইয়া যে বিমানবালা আছে তার দিকে এরকম আঙ্গুল দিয়ে স্ন্যাপ করে দেয়, এই এই এদিকে আঙ্গুল দিয়ে স্ন্যাপ করে দেয় খাবার দাও। বাঙালি ভাই এখানে হাসাহাসি করতে থাকলে ভাই 3-4 ঘন্টা হাসাহাসি করতে হবে এটা নিয়ে। বাঙালি, পাকিস্তানি, আফগানিস্তানি ভাই। তারপরে যে মনে করেন লিবিয়া, লিবিয়ার মানে যারা আর কি মানে মানে ধনী পরিবার সেগুলোর কথা ভিন্ন, কিন্তু যারা একটু ইয়া ক্যাটাগরির। তারপর আরেকটা হচ্ছে তাজাকিস্তান। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা কি যেন, আরেকটা কি যেন আছে,
আর আরো কয়েকটা দেশ আছে, এগুলার একেবারে মার্কা মারা, এই যাত্রীগুলো একেবারে মার্কা মারা। সবাই জানে যে এই দেশের যাত্রী করতেছে, এই ঘটনা ঘটাইবো। তো ভাই আহ এই হচ্ছে ব্যাপার। তো ভাই এত যদি মানে তারা এই যে ইউরোপের যে মানুষেরা রাস্তাঘাট পরিষ্কার করতেছে, থুতু ফেলতেছে না রাস্তায়, কফ ফেলতে হক করে একটা কফ ফেলতেছে না রাস্তায়, এটা ভাই কেন করতেছে? মানে তাদের মানে আল্লাহ কি দিব? আমি তো দেখি না এরকম কিছু, বরঞ্চ তারা নিজেরাই এই জিনিসটা বুঝতেছে। তার মানে হচ্ছে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি আর ভাই, যে মানুষের নৈতিকতা ডেভেলপ করে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান এগুলোর মাধ্যমে, অন্ধবিশ্বাসের মাধ্যমে। মানে কোনো একটা সত্তা বৈশা আছে, এবারে আমার পিড়াইবো পরকালে নিয়ে, খুব চিকেন ফ্রাই করবো আমার, এইটা একটা অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাসের মাধ্যমে কোনো জাতিসত্তা কখনো নৈতিকতার শিক্ষা লাভ করতে পারে না। নৈতিকতার শিক্ষা লাভ করতে পারে শুধুমাত্র শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন এবং নিজের অধিকার সম্পর্কে যখন মানুষ সচেতন হয়, তখন মানুষ এই নৈতিকতার এই বিষয়গুলা রিয়ালাইজ করতে পারে, কেন এগুলা করা দরকার। এই জিনিসগুলা যখন রিয়ালাইজ করতে পারে, তখন মানুষ এই, আমি যেমন ধরেন আমার বাচ্চাকে আমি কখনো বলি না যে এটা করো এটা করো না, এটা আমি কখনো বলি না। আমি বলি এইটা করাটা কেন ভালো আর এইটা করাটা কেন খারাপ, এইটা করলে কি কি হবে আর ওইটা করলে কি কি হবে, সেই জিনিসটা আমি তাকে বুঝায় বলি। যে তুমি যদি ময়লাটা, এই যেমন ধরেন আমাদের বাসায় পাঁচটা হচ্ছে ময়লা ফেলার বক্স হচ্ছে পাঁচটা, হ্যাঁ, বিন হচ্ছে পাঁচটা। একটাতে ফেলতে হয় হচ্ছে গিয়ে প্লাস্টিক এবং পলিথিন এবং মেটাল, আরেকটাতে ফেলতে হয় অর্গানিক মানে ফুড, যেগুলো হচ্ছে অর্গানিক জিনিস, যেগুলো হচ্ছে বায়ো জিনিস যেগুলো, সেগুলো ফেলতে হয় আরেকটাতে। আরেকটা ফেলতে হয়, বায়োডিগ্রেডেবল আর কি, হ্যাঁ, আরেকটাতে ফেলতে হয় হচ্ছে গিয়ে মানে অন্যান্য যা যাবতীয় যেগুলো জিনিসপত্র আছে সেগুলো ফেলতে হয়। বায়োডিগ্রেডেবল না আর কি। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে কাঁচের জিনিসপত্র, আরেকটা হচ্ছে কাগজের জিনিসপত্র। এই পাঁচটা বিন আমার বাসায় আছে, হ্যাঁ, পাঁচটা আলাদা আলাদা বক্সের ভিতরে পাঁচটা জিনিস আলাদা করে ফেলতে হয়। এটা এখানকার নিয়ম। এখন আমার ছেলেকে তো আমি কেমনে বুঝাবো এই জিনিসটা বোঝানোটা তো, এবং বাংলাদেশ থেকে যারা আমার বাসায় বেড়াতে আসে তাদেরকেও আমি প্রথমে বোঝানোটা তো একটু ডিফিকাল্ট। তখন আমি যে জিনিসটা করি, যে তাদেরকে এই জিনিসটা দিয়ে আমাদের প্রকৃতির কি কি উপকার হয় সেই জিনিসটা তাকে বোঝাই। যেমন প্লাস্টিকের জিনিসটা আলাদা কেন করতে হবে, কারণ প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। প্লাস্টিকের বা পলিথিন এই জিনিসগুলো যদি প্রকৃতিতে চলে যায়, সেগুলো আমাদের পেটে চলে আসবে, আমাদের কাছে ফেরত আসবে, এগুলো কোনো না কোনো ভাবে আমাদের কাছে চলে আসবে এবং আমাদের শরীরে ক্যান্সার তৈরি করবে। এই জিনিসটা আগে তাকে বোঝাই। তারপরে আমি বোঝাই যে বায়ো জিনিসটা কেন আলাদা করতে হবে, কারণ এটা দিয়ে সার উৎপাদন করা যায়, এটা দিয়ে মানে অর্গানিক ফুড তৈরি করা যায়। এগুলাকে রিসাইকেল করলে, এটা যদি সার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আমরা আবার সেখান থেকে খাবার ফেরত পাবো। তার মানে এটারও একটা বেনিফিট আছে। তারপরে হচ্ছে কাগজ যদি আমরা আলাদা জায়গায় ফেলি, সেই কাগজগুলা থেকে আবার নতুন কাগজ উৎপাদন করা হবে, তাহলে নতুন গাছ কাটার দরকার পড়বে না। এই কাগজগুলা থেকে আমরা আবার নতুন কাগজ উৎপাদন করতে পারি। আহ, যতটা সম্ভব আমাদের পরিবেশকে রক্ষা করা যাবে এটার দ্বারা। মানে গাছপালা মানে জঙ্গল উজাড় করতে হবে না এটা দ্বারা। কাঁচের জিনিস আলাদা কেন ফেলতে হবে, কাঁচের জিনিস আলাদা ফেলতে হবে কারণ হচ্ছে এটা যদি একসাথে ফেলি, তাহলে যারা পরিষ্কার করবে এই জিনিসগুলা, যারা রিসাইকেল করবে, তাদের মধ্যে কারো না কারো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারা হয়তো, তাদের মধ্যে কেউ যদি থাকে যে জুতাটা শক্তিশালী না, তাদের পায়ে সেই কাঁচের টুকরাটা ঢুকে যেতে পারে। এই কারণে এটা একটা রিস্কি জিনিস, কাঁচের জিনিস হচ্ছে একটা রিস্কি জিনিস, এই জন্য এটাকে আলাদাভাবে ফেলতে হবে এবং একটা ভাবে একটা স্পেশাল প্যাকেটের ভিতরে ফেলতে হবে, যেন তারা বুঝতে পারে এটার ভিতরে কাঁচের জিনিস আছে। এবং আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তার একটার ভিতরে। এইভাবে যদি আমি একজনকে বোঝাই, আমার বাচ্চাকে আমি এইভাবে বোঝাইছি যে এইটা দ্বারা এই বেনিফিট আমরা পাবো, এইটা বোঝানোর পরে আমার ছেলে এখন সুন্দরভাবে সবকিছু আলাদা আলাদা ভাবে ফেলে। কিন্তু যদি আমি তারে বলতাম এইটা ফেললে তুই চকলেট পাবি আর এটা ফেললে তুই খেলনা পাবি না, আমার মনে হয় না এটা দ্বারা কোনো কাজ হইতো। হয়তো দুই একদিন সে চকলেটের লোভে করতো, কিন্তু এটা দ্বারা কোনো ভাই কাজ হইতো যদি না। এটা বলতেন এটা এইভাবে ফেলাবো ওটা এইভাবে করার কারণে আল্লাহ কইছে। তাহলে তো আরো Useless। পাইতো না। একটা অদৃশ্য চকলেট যদি তারে আমি ধরাই দিতাম যে তুই মরার পরে অদৃশ্য চকলেট পাবি, হ্যাঁ, জান্নাতে চকলেট পাবি, এটা গুলো তো আরো কাম হইতো না। সেটাই অবস্থা ভাই, মানে ওইটা মানুষ কনভিনিয়েন্স অনুযায়ী ইয়ে করে। ধরেন ওই রকম মরালিটি যদি কেউ শিখেও যে আল্লাহ বলছে এই জন্য করতে হবে, এটা তার মূলত যখন দেখে তার ভয় থেকে হচ্ছে তার বেনিফিটটা বেশি, তখন সে বেনিফিটের দিকেই চলে যায়, বা তখন সে ভয়টাকে তখন একটা পাত্তা দেয় না, তার বেনিফিটের দিকে আগে আগাইতে চায়। রেদার দেন আপনি যদি তাকে আহ যৌক্তিক শিক্ষা দেন যে এই কাজটা কেন করা উচিত, এই জিনিসটা কেন করা উচিত না, আই থিঙ্ক এটা বেটার ওয়ার্ক করে। যে জিনিসগুলো আমরা
বিভিন্ন ইসে দেখতে পারি, মানে বিভিন্ন দেশে দেখতে পারি, জাপান, ইউরোপে আমরা দেখতে পারি যে হ্যাঁ, এগুলা জিনিস এভাবে কাজ করতেছে। এনিও আসিফ ভাই, এটা নিয়ে তো অনেক কথা বললাম, তাহলে এটা আমরা তো নেক্সট কোনো ইসে যাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এয়ার ভাই আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাই। হ্যাঁ ওকে ভাই, ধন্যবাদ।